এই যে অন্তর্বর্তী সরকার এতটা সময় নিচ্ছে, এখনো নির্বাচন করেনি, তাদের উদ্দেশ্য এই একটাই ছিল যে ইউনূস তার পিছনে থেকে তিনি সামনে ছাত্রদের দিয়ে একটা দল তৈরি করবেন। এটা কি জাস্ট ইউনূসের একটা অ্যাবসলিউটলি প্ল্যান? এটি পরিকল্পনা প্রথম থেকে এই সরকার যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে তাদের প্ল্যানিংটাই এরকম ছিল যে তারা ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করবে এবং সেটি একটা সময় এই ডক্টর ইউনূস সহ যারা এই উপদেষ্টা পরিষদে আছেন বা তাদের যারা সমমনা লোকজন তাদেরকে নিয়ে এই রাজনৈতিক দলটি পরে বাংলাদেশ সরকারের নেতৃত্ব দেবে। এবং এখন যে প্ল্যানিংটি আমি জানতে পেরেছি বা এটা আমার কাছে এসেছে, আমি শুনেছি যে এই ছাত্ররা ডিসেম্বরের মধ্যে একটি সরকার নির্বাচন দেবে, যে নির্বাচনে তারা এই ছাত্রদের পক্ষে সরকার কাজ করবে। যেমন কালকের সমাবেশের একটি এক্সাম্পল আমি দেই, যে এই ছাত্র সরকারদেরকে সরকার কিভাবে এই ছাত্রদের প্যাট্রোনাইজ করছে। কালকে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা প্রশাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা চিঠি ইস্যু করেছেন এই পরিবহন সংস্থাগুলোতে যে এই ছাত্রদেরকে বহন করে নিয়ে যেতে হবে। কালকে আমরা দেখেছি যে এই ছাত্রদেরকে পানি খাওয়ানোর জন্য ঢাকা ওয়াসা, যেটি আমাদের সরকারের একটি প্রতিষ্ঠান, সেখান থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি যে সরকারি বিভিন্ন পৃষ্ঠপোষকতা এবং অনেক জায়গায় আমরা এই ছাত্রদেরকে সরকারের হয়ে চাঁদাবাজি করতে দেখেছি এই সমাবেশের জন্য। সুতরাং সরকার চাইছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে একটি ভোটার বিহীন বা ভোটবিহীন নির্বাচন, যার মাধ্যমে ভোট টোট তারা ট্যাম্পিং করে ভোট টোট তারা ট্যাম্পারিং করবে, ট্যাম্পারিংটা করে তারা এখানে আর আওয়ামী লীগ কি এত সহজে ছেড়ে দেবে? তাদের সরকার গঠন করবে। এবং আজকে কিন্তু বিএনপির পক্ষ থেকে সেই বিষয়টি অনেকটাই খুলাসা করা হচ্ছে। না, সেটি তো আমি বললাম যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচন যদি কোনো কারণে হয়েও যায়, তারা করেও ফেলতে সমর্থ হয়, সেই নির্বাচন টিকবে না। তখন সেই ক্ষেত্রে কি হতে পারে? কারণ আপনি যখন যে বক্তব্যটি রাখলেন বা যে সূত্র মারফত যে খবর আসছে যে সরকার পাশে থাকবে, সরকার পাশে থেকে নির্বাচনটা করানোর একটা চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে একেবারে একদম মানে ফাঁকা মাঠ ছেড়ে দেবে গোল করার জন্য? আর যদি ট্যাম্পারিং হয় আর যদি নির্বাচনটা হয়ে যায়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কি থাকবে? তাহলে কি আবার নতুন করে গণ অভ্যুত্থান হবে? আমি একটা জিনিস স্পষ্ট করে বলছি যে দ্রুততম সময়ে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হবে। আচ্ছা। এই সরকার সরকার যে থাকবে না তার একটা ইঙ্গিতও আমরা পেয়েছি। কারণ এই ছাত্র জনতার, এই সরকার না থাকলে এই ছাত্ররা ইউনিটি করে না দাঁড়াতে পারলে তাদের তো কারো পিঠের চামড়া থাকবে না, যে কারণেই তারা রাজনৈতিক ঐক্য করার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি ফিরে যায় বাংলাদেশের রাজনীতিতে, এবং সেটা ফেরার সম্ভাবনা খুবই প্রকট হয়ে দাঁড়িয়েছে এবং সেটা দ্রুততম সময়ে ফেরার একটা বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। সেইখানে দাঁড়িয়ে আহ এই নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হওয়ার সুযোগ নেই। আর যদি হয়ে যায়, আমি তো সে কথা বললাম যে সেই নির্বাচন স্থায়িত্ব লাভ করবে না এবং তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। কারণ আমি তোমার একটা শুতে আগে একদিন বলেছিলাম হ্যাঁ, ঠিক। যে আওয়ামী লীগ এবং তার সমমনা শক্তির সর্বশেষ যে 2009 সালের ইলেকশনটি আমরা বলে থাকি, তারাও স্বীকার করে, সমস্ত বাংলাদেশের মানুষ স্বীকার করে যে নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কিন্তু 49% ভোট ছিল আওয়ামী লীগ এবং তার সমমনা রাজনৈতিক দলের, মানে জোটগত ভাবে। এই 49% ভোটে কোনো দল যদি তাদের থেকে ছিটকে যায় বা কোনো কারণে যদি তাদের জনপ্রিয়তা কমে, তাও 30% ভোটের নিচে তাদের জনপ্রিয়তা কমেনি। এই 30% ভোট, এই ভোটকে উপেক্ষা করে একটি নির্বাচন যদি হয়, সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং সেটি কেউ মেনেও নেবে না দেশে বিদেশে। এবং সাইদুল। আওয়ামী লীগ একটি হ্যাঁ। একটি জন আওয়ামী লীগ একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দল, একদম। যারা একদম জনগণের কাতার থেকে উঠে আসা মানুষজনগুলো আওয়ামী লীগ করে। একদম। সেই দলের যারা কর্মী, তারা কিন্তু কিছু পাওয়ার জন্য করে না, তাদের ভিত্তিটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা। তো এই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় কিন্তু খুব ভয়াবহ আন্দোলন সংগ্রামে, সেখান থেকে একটা গণ বিপ্লব, তুমি যেটা বলছো যে একটা আরেকটা পাল্টা বিদ্রোহ, সেটা আওয়ামী লীগের লোকজনের পক্ষে করা সম্ভব। ওকে। অর্থাৎ এই দুটো রাস্তার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক চিত্র আবার বদলাতে পারে। সাইদুল দাস, আরেকটা বিষয় যদি আমরা একটু স্পষ্ট করার চেষ্টা করি, যে বিষয়টা আপনাকে আগেও বললাম, যে এই ফিলিস্তিনি পতাকা ওঠার বিষয়টা, দেখুন এই ছাত্রদের সঙ্গে কিন্তু পাকিস্তানের
খুব একটা নিবিড় যোগাযোগ স্থাপন হয়েছে। এই গত 5ই অগস্টের পর থেকে পাকিস্তানপন্থী এবং পাকিস্তানি মনোভাবা সম্পন্ন মুক্তিযুদ্ধ বিরোধী কিন্তু অনেক মানুষের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপন হয়েছে। তো এই ক্ষেত্রে এই যে ছাত্ররা যে নতুন দল তৈরি করলো, এই দল এরা তো রাজনীতি সবে শিখছে, এরা বাচ্চা, এরা ছাত্র রাজনীতি করেছে। দেশের রাজনীতি করার জন্য যে ব্রেন ওয়াশ, সেটা কি কোনোভাবে ব্যাকডোর দিয়ে পাকিস্তান করছে ভাই ইউনুস? এটি তো আমি বারবার বলি একটি কথা, যে বাংলাদেশে আজকে এই ছাত্র জনতার বিপ্লব সফল হওয়ার পিছনে অন্যতম কারিগর হচ্ছে আইএসআই, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। এবং বাংলাদেশে শেখ হাসিনা মানে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর প্রতিটি মুহূর্তেই, প্রতিটা দিনই পাকিস্তানে তাদের শক্তি বাড়াচ্ছে, বাংলাদেশে তাদের কূটনৈতিক জনবল পাঠাচ্ছে, বিভিন্নভাবে আইএসআই এর লোকজন পাঠাচ্ছে। এবং এই যে যে যারা জঙ্গিপানা করেছে জুলাই আগস্টে, তারা কিন্তু ট্রেন বাই আইএসআই। সুতরাং আহ, এখানে আজকে বাংলাদেশে যে ছাত্র জনতার নামে যা হচ্ছে, যারা করছে, এরা পাকিস্তানের অনুসারী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এরা এই পাকিস্তানের ইন্ধনেই যা করার করছে। এখন সরাসরি এরা বলছে না, ভারতের একটা চাপ তো এই সরকারের প্রতি আছে। আর ভারত একটা বড় প্রতিবেশী, বড় সীমান্ত তাদের। ভারত যদি কোনো কারণে বাংলাদেশকে চেপে ধরে, তাহলে বাংলাদেশের জন্য সেটা খুবই বিপজ্জনক হয়ে যাবে। বিশেষ করে তারা যদি খাদ্য পাঠানো বন্ধ করে, তা 1 মাসের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে। একদম। আজকে বলা হচ্ছে যে পাকিস্তান থেকে চাল আসছে, পাকিস্তানের চালের কেজি ভারতের চালের কেজির থেকে 4 টাকা বেশি পার কেজিতে। ঠিক। মানে ভারতের চাল যে দামে চাল কেনে বাংলাদেশ, তার থেকে পার কেজিতে 4 টাকা বেশি। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশকে কিন্তু তার মূল্য চোকাতে হবে। সুতরাং এই ভয়টাও এই সরকার বা এদের মধ্যে আছে। আর জঙ্গিপানা হলে বাংলাদেশ, যারা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে, বিশেষ করে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা, তাদেরকে তো বিপদে পড়তে হবে ভাই। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতকেও তারা চটাতে চাইছে না, কিন্তু তারা এই কারণেই প্রকাশ্যে পাকিস্তানের কথা বলছে না। তারা একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, যে আমরা পাকিস্তানেরও না, আমরা ভারতেরও না। এতদিন বলেছে যে ভারতের না, হ্যাঁ এখন আবার একটু হালকা করে পাকিস্তান সংযোগ করেছে। হ্যাঁ, সে নাহিদ ইসলামের কথা শুনে সেটাই মনে হলো, হ্যাঁ, যে তো এখানে ভারত আর পাকিস্তান পন্থী রাজনীতি চলবে না। আদৌ আদৌ তো তা নয়, আদৌ তারা তা নয়। পাকিস্তানের প্রেসক্রিপশনেই তারা চলছে। একদম। এবং পাকিস্তানের জামাত ইসলামের যিনি আমির, তিনি কিন্তু প্রকাশ্যে একটি জনসভায় বলেছেন যে পূর্ব পাকিস্তান আবার আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো সুতরাং এই যে তাদের মধ্যে যে যে আত্মতৃপ্তি ওখানে পাকিস্তানিদের মধ্যে, আর এদিকে আমাদের যারা এন্টি লিবারেশন ফোর্স তাদের মধ্যে, সুতরাং এই দুটো পক্ষ কিন্তু এক হয়ে গেছে, এবং এই পক্ষেরই এরা প্রতিনিধি। একদম একদম একদম। এই জায়গায় দাঁড়িয়ে আরো একটা যে বিষয় আমার খুব জানতে ইচ্ছা করছে, বিশেষ করে যে সমস্ত দর্শক আমাদের সঙ্গে জুড়েছেন, তাদের জন্য জানতে ইচ্ছে করছে যে বাংলাদেশের সেনাপ্রধান হঠাৎ করে দুদিন আগে বেসুরো গিয়েছিলেন, এর পিছনে কোনো কি অন্য ষড়যন্ত্র বা কোনো গভীর কারণ আছে? সূত্র মারফত কি খবর পাচ্ছেন? আপনি তো অনেক বরিষ্ঠ একজন সাংবাদিক।